Today's topic is about IFS, costing, and taxation, of course. সিলেবাসটা খুব মাইনরলি পড়বে, যে চ্যাপ্টারগুলো দেখো, দিস ইজ এ কম্পিটিটিভ এক্সাম। তুমি যদি কারোর থেকে 2 লাইন বেশি জানো অ্যান্সার যদি সঠিক জানো, তোমার চাকরি আগে হবে। ঠিক আছে? Hello everybody, this is Remedios Fernandez and I am again back with a new video. সকলকে নমস্কার, আমার নাম রেমিডিয়াস ফার্নান্ডেস আর আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আগের ভিডিওতে আমি যেটা লাস্ট তৈরি করেছিলাম, the last video was about the important questions that are going to come in the exams. So I have also shared the various links of the exam. আমি কোশ্চেন পেপারগুলো শেয়ার করেছি, প্রিভিয়াস ইয়ারে যে কটা আমি পেয়েছি তো আমি সেটা শেয়ার করেছি। So these are actually very important resources. So you have to use these resources so that you can get the best out of it. So in my previous video, I actually discussed about how I will to share the tips on IFS, costing, and taxation. তো এই তিনটে সাবজেক্টের উপর আমি ডিসকাস করবো বলে বলেছিলাম, IFS, taxation, and costing. তো আজকে আমি ওটা নিয়েই যাব। যাওয়ার পূর্বে একটা কথাই বলবো যে প্লিজ ফলো দ্য সিলেবাস अगेन ভেরি কেয়ারফুলি। WBPSC খুব স্পেসিফিক ভাবে আর খুব সিরিয়াস ওয়েতে ওরা নিজেদের সিলেবাসটা দিয়ে থাকে। তো সেই সিলেবাসটাকে আমাকে ভালো করে ফলো করতে হবে। ইফ ইউ ডোন্ট ফলো দ্যাট সিলেবাস, ইউ আর নোওয়্যার নিয়ার দি ক্রাইটেরিয়া অফ দ্য এক্সাম। এই ভিডিও স্টার্ট করার আগে আরেকটা কথা তোমাদের বলে দিতে থাকি যে আমি অনেক রকমের কোয়েশ্চেন্স পাই। আরেকটা জিনিস কোয়েশ্চেন পাই, সেটা হচ্ছে আমাদের জব কিভাবে হবে, কিরকম টাইপ অফ জব এটা, WBCS এর সঙ্গে আমাদের WBNS এর পার্থক্য কি, হ্যানা তেনা। ইটস আ ভেরি ডিটেলড সাবজেক্ট, এটা খুব অনেক বড় টপিক। তো আমি বলবো পরে, আগে তোমরা এক্সামটা ক্লিয়ার করো। কেউ আমাকে জিজ্ঞেস করছে যে স্যার রিস্ক কি আছে, লাভ কি আছে, লাইফে রিস্ক এটা ওটা হ্যানা তেনা। ইটস আ ভেরি ভেগ থিং। ফার্স্ট অফ অল তোমরা এখন ছোট আছো, তোমরা অনেকেই সার্ভিসেই পা দাওনি। তো ফার্স্ট এক্সামটা ক্লিয়ার করো। ফার্স্ট ইউ হ্যাভ টু গেট ইন দিস পার্টিকুলার সার্ভিস। ইফ ইউ ডোন্ট গেট ইন দিস সার্ভিস, তো তোমার সার্ভিসের নামে জেনে কি করবে তুমি? আগে তোমাকে তো এক্সাম পাস করতে হবে, তোমাকে তো আগে যোগ্য হয়ে উঠতে হবে। যোগ্য হয়ে না উঠতে পারলে তাছাড়া তুমি কিছু মনে করতে হবে না। আর একটা কোয়েশ্চেন যেটা আমি খুব পাই যে দাদা বা স্যার প্লিজ প্রোভাইড দি নেম অফ দি কোচিং সেন্টার। আমি কোনো কোচিং সেন্টারে সেরকমভাবে যেতাম না, কোনো কোচিং সেন্টার ইনফ্যাক্ট ছিল না। ঠিক আছে? তো দ্য ফার্স্ট থিং ইজ, আমি আমার যে কলেজের যে টিচাররা ছিল আমি তাদের কাছেই পড়তাম গ্র্যাজুয়েশনে। তো ওদের কাছেই আমি যাওয়া আসা করেছি। অ্যান্ড ইনফ্যাক্ট দে আর দ্য ওয়ান্স অ্যাকচুয়ালি গাইডেড মি। আমি সিলেবাস নিয়ে যেতাম আর সিলেবাস থেকে ওদেরকে বলতাম স্যার আমি এই চ্যাপ্টারগুলো করতে চাই। তো ওই সিলেবাস থেকে ওরা যতটা পারতো আমাকে করাতো। রেস্ট যেগুলো পারলো না করাতে, তো আমি সেটা ঘরে এসে আমি আবার নিজে নিজে ট্রাই করতাম। ধরো কোথাও আটকে গেলাম, ফের স্যারের কাছে গেলাম। তো আমার কম্বিনেশন আমি বলেছি, আমার ছিল এই অপশনালে IFS, তারপর ছিল তোমার অ্যাকাউন্টস, আর একটা ছিল ট্যাক্সেশন। এই তিনটেই আমার অপশনাল পেপার ছিল। তো এটাই এটাই লজিক, আর কি করব। আর আর এছাড়া আমি আগে বলেছি আমি WBCS এর জন্য একজনের কাছে, একটা নর্মাল টিচারদের কাছে আমি পড়তাম। তো ওদের কাছে যতটা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জানা সম্ভব হয় আমি ওখান থেকেই করেছি। এছাড়া আদারওয়াইজ কোনো প্রফেশনালি ফিক্সড বা যারা শুধুমাত্র WBA&AS পড়ায় বা যারা যারা অনলি ওরিয়েন্টেড WBA&AS, সরি আই ডিড নট গো টু এটি সাচ ইনস্টিটিউশন। ওয়ান মোর থিং, বাংলা আমি আমার যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নিয়েছিলাম, তো আমি কিন্তু বাংলার জন্য কিন্তু অন্য কোনো টিচার খুঁজে যাইনি। আমি স্কুল লেভেলে যা পড়েছিলাম ওটার উপরে বেস করে আমি করেছি। সেম উইথ ইংলিশ মেন্স অলসো। ইংলিশ মেন্সের জন্য কিন্তু আমি কোনো স্পেসিফিক টিচার নিইনি, যদিও আমার একটা স্যার ছিল প্রসেনজিৎ স্যার, উনি আমাদের মাঝে মধ্যে ইংলিশ পড়াতেন করতেন ভালোভাবেই। তো মেন থিং ওয়াজ কি, আমাকে ইংলিশ পাস করতে হবে, ইংলিশে ভালো নাম্বার তুলতে হবে। তার জন্য তোমাকে সেলফ স্টাডি করতে হবে। এমন নয় যে তোমার টিচারের কাছে গেলেই and the teacher is actually going to give you everything. No, that is not the thing. So leaving all those things aside, তোমরা আমাকে এইসব জিনিস জিজ্ঞেস করো। পার্সোনাল ডিটেলস এখন জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না, কোন জব ভালো কোন জব খারাপ। সো দ্যাট ইজ আ ভেরি ভেগ টপিক। তো ওটা অনেক বড় ডিসকাশনে চলে যাবে যে তুমি কেন
তুমি এটা জানো, হ্যাঁ আর একটা কোশ্চেন, স্যার স্যালারি কত? এটা জেনে রাখো, গ্রুপের সার্ভিস সবার স্যালারি শুরু হয় বেসিক হচ্ছে 56,100। তুমি 56,100 টাকা থেকে তোমার গ্রেড শুরু হবে। তুমি যদি গ্রুপের সার্ভিস ক্লিয়ার করতে পারো, সে যে কোনো জায়গাতেই হোক, তো 56,100 প্লাস এডিশনাল, তো ধরে রাখো তুমি যদি গ্রুপের সার্ভিস ক্লিয়ার করো, তুমি 60,000 টাকার বেশি করে পার মান্থ মাইনে পাচ্ছ। অনেক বড় অ্যামাউন্ট। একটা বেকার ছেলে যে কিছুই পায় না, সে যদি হাতে এক মাসে সঙ্গে সঙ্গে গিয়ে যদি 60,000 রুপিস পায়, সেটা অনেক বড় অ্যামাউন্ট। তো যাক, ওইসব পরের চিন্তা। ফার্স্ট তোমাকে টার্গেট রাখতে হবে যে আই হ্যাভ টু ক্লিয়ার দিস এক্সাম, অ্যান্ড দ্যাটস ইট। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনটু দ্য টপিক. Today's topic is about IFS, costing, and taxation, of course. Three subjects are very important. তো অলওয়েজ আমি বলবো যে কোনো এক্সাম অ্যাপ্রোচ করার আগে মেন্সকে আগে ধরতে হয়, বিকজ উইথাউট মেন্স ইয়োর প্রিলিমস পোর্শন ইজ সামথিং উইচ ইজ অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। তো কস্টিংকে কেন ধরবো? কস্টিং ইম্পর্টেন্ট, ওয়াইজ অ্যাকাউন্টস ইম্পর্টেন্ট, বিকজ কস্টিং আর অ্যাকাউন্টস এমন একটা সাবজেক্ট তুমি মেন্সেও দিচ্ছ। অনেকে সেটা অপশন নিতে পারো, যেমনি কস্টিং আর অ্যাকাউন্টসের, বাট তোমাকে তো প্রিলিমসে তো অ্যাকাউন্টস দিতেই হবে, কস্টিং দিতেই হবে। সিলেবাসে যে যে টপিকগুলো আছে, তুমি সেই সাবজেক্ট বা সেই টপিক ছাড়া তুমি কিন্তু অন্য কিছু এক্সট্রা পড়তে যাবে না, মাথাতেও থাকবে না। মেন্সের জন্য তোমার যেটা কি করতে হচ্ছে, তোমার চ্যাপ্টারটা পুরো পড়তে হচ্ছে, তোমাকে ফুল স্টাডি করতে হচ্ছে, পুরো চ্যাপ্টারের ডিটেলসে যেতে হচ্ছে। অ্যান্ড ওয়ান মোর থিং, স্যার কোয়েশ্চেন্স কেরম আসে, অনলি 10 ইয়ার্স সলভ করলে হবে কিনা? তো ফার্স্ট থিং ইজ, বিট এনি সাবজেক্ট 10 ইয়ার্স তো একটা গাইডলাইন মাত্র, বিকজ 10 ইয়ার্স থেকে অনেক কোয়েশ্চেন রিপিট হয়, বাট 10 ইয়ার্স ইজ নট দ্য মেইন গাইডলাইন। গাইডলাইন হচ্ছে তোমার সিলেবাস। সিলেবাসটা খুব মাইনুটলি পড়বে, যে যে চ্যাপ্টারগুলো দেখো, দিস ইজ এ কম্পিটিটিভ এক্সাম। তুমি যদি কারোর থেকে 2 লাইন বেশি জানো, আর সে যদি সঠিক জানো, তোমার চাকরি আগে হবে। ঠিক আছে? ইফ ইউ লুক এট দ্য মার্কস আফটার ইউ গেট দিস আরটিআই ডান, তুমি যদি লাইক ইফ ইউ ডু ইট ইন গ্রুপ, যারা কোয়ালিফাই করছো, এক একটা নাম্বারের জন্য এক একটা র্যাঙ্ক মানে ডিফারেন্স হয়ে গেছে। আমার যেমন র্যাঙ্ক 23 আছে, তো আমি আমার আগে পড়ার জন্য জানলাম যেটা, তো there's the very close difference, 1 মার্কসও না অনেকের সঙ্গে। অনেকের কি হচ্ছে, দুটো নাম্বার সেম আছে, ঠিক আছে, নাম্বার সেম আছে, দ্য র্যাঙ্ক ইজ অ্যাকচুয়ালি টাইড, ঠিক আছে, বাট যাই হোক, কোনো একটা সাবজেক্ট বেসিসে ওরা আপ ডাউন করেছে পিএসসি। সো দ্যাট ইজ অ্যাগেন আ ডিফারেন্ট থিং, তো সেটা আমি যাচ্ছি না। কামিং টু আইএফএস, আইএফএস এর সিলেবাস আমরা যদি ফলো আপ রাখি, যে সিলেবাস লিঙ্ক আমি দিয়েছি তোমাদেরকে, ওখানে হচ্ছে পেজ নাম্বার 4 আর 5-এ আইএফএস সিলেবাস দেওয়া আছে। তো ফার্স্ট চ্যাপ্টার ইজ ফিনান্সিয়াল সিস্টেম থেকে খুব বেসিক কোয়েশ্চেনই আছে। তো এখানে যা যা টপিকস গুলো আছে, সেখান থেকে কোয়েশ্চেন গুলো পড়বে। বইয়ের মধ্যে এতে এক্সট্রা কিছু নেই। এই চ্যাপ্টার থেকে আমি দেখেছি একটা কি দুটো কোয়েশ্চেন আসে, তো ইট ক্যান বি অ্যাবাউট এনিথিং। তো স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, রোল অফ রেগুলেটর সবচেয়ে বেশি যেটা মনে করি যেটা ইম্পর্টেন্ট, সেবিকে ফলো আপ করবে। কারণ আর তাছাড়া এছাড়াও রয়েছে তোমাদের বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সিস যেগুলো আছে, ক্রেডিট রেটিং এজেন্সির ব্যাপারে মানে ভালো করে স্টাডি করবে, কারণ ইন্ডিয়াতে অনেক রকম ক্রেডিট রেটিং এজেন্সিস আছে, অ্যান্ড দোজ রেটিং এজেন্সিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পার্টিকুলার সেট আপ। নেক্সট ইজ মানি অ্যান্ড ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম। খুব ভালো করে ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেমের রেগুলেশনস গুলো পড়ে যাবে, যে মানে হাউ ইজ ইট কন্ট্রোলড বাই আরবিআই, হোয়াট ইজ দ্য সিস্টেম বিহাইন্ড ইট, হাউ ইজ ইট ফলোড। আর এটা খুবই মানে ইকোনমিক্সের সঙ্গে খুব ম্যাচ করে দুটো কনসেপ্ট যেটা এখানে আছে, সেটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার, অ্যান্ড দ্য নেক্সট ইজ হাই পাওয়ার মানি। এটা খুবই ইম্পর্টেন্ট অংশ যারা ইকোনমিক্স নেবে। তো যারা ইকোনমিক্স আর এর সঙ্গে আছে, তো ইটস ভেরি মাচ ইন্টার রিলেটেড। আর একটা যেটা কনসেপ্ট যেটা আছে ক্রেডিট ক্রিয়েশন, তোমরা ইকোনমিক্সে নিশ্চয়ই পড়েছো ক্রেডিট ক্রিয়েশন যাকে বলে হয়, ঠিক আছে। বাংলাটা আমার ঠিক এখন মনে পড়ছে না। আরেকটা যেটা আছে তোমার, ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক একটা পড়বে। সেন্ট্রাল ব্যাংক মানে কাকে বোঝাচ্ছে? আরবিআই কে বোঝাচ্ছে। আরবিআই সঙ্গে আর সাধারণ ব্যাংকের কি কি মানে পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক, খুবই কমন কোয়েশ্চেন, এগুলো আসার চান্সেস কিন্তু খুব বেশি আছে। নেক্সট হচ্ছে আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন খুব স্পেসিফিক, দেয়ার আর মেনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, কিন্তু আমি সবকটা পড়বো না। আমি কোন কোনটা দেখবো? আমি দেখবো হচ্ছে এখানে স্পেসিফিক বলা আছে এলআইসি, নেক্সট হচ্ছে জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আর একটা কি ইউটিআই, আর কয়েকটা ডেভেলপমেন্ট ব্যাংকস এর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আইআরডি এর সঙ্গে রিলেটেড যারা আছে।
খুব লিমিটেড স্কোপ, এটা খুব বেশি পড়তে যাবে না। এলআইসির কি কি পড়বে এর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। এলআইসি, জিআইসি বা ইউটিআই। এলআইসির কবে ফর্ম হয়েছে, কোন গভর্নমেন্ট আইন অনুযায়ী ফর্ম করা হয়েছে, মেম্বার্স কারা আছে, কিভাবে কন্ট্রোল হয়। এলআইসি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন জানো? বিকজ দ্য গভর্নমেন্ট has recently decided to sell the shares of LIC in open market. তো এলআইসি becomes very all the more important. গভর্নমেন্ট হাই চান্স একটা কোয়েশ্চেন আসতেই পারে এখান থেকে, and you cannot ignore it. নেক্সট হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা হয়তো এই বছর আমি অতটা ইম্পর্টেন্ট ধরছি না, বাট তবুও তোমরা পড়বে যে হোয়াট ইজ জেনারেল ইন্স্যুরেন্স, কেন ইম্পর্টেন্ট, কিভাবে অর্গানাইজেশনটা ফর্ম হয়েছে, কিভাবে মানে এটা কনসেপ্টটা চলে ইন্ডিয়াতে। নেক্সট হচ্ছে ইউটিআই। হোয়াট ইজ ইউটিআই? ইউটিআই এখন নাম কি, ইউটিআই আগের বন্ড কি ছিল, ইউটিআই নিয়ে একটা রিলেটেড অনেক বড় স্ক্যাম আছে। ইফ ইউ রিমেম্বার, ইউটিআই কে নিয়ে একটা অনেক বড় স্ক্যাম আছে। সেই স্ক্যামটা কি, হাউ ডিড দ্য গভর্নমেন্ট কন্ট্রোল দিস পার্টিকুলার স্ক্যাম। তো দিস ইজ সামথিং উইচ ইজ লাইক ভেরি রেলেভেন্ট। আর এটা যত দিন যাবে এটা কিন্তু কোনোদিন কমবে না, এটা কিন্তু আরো বাড়তেই থাকবে। তো এই কটা আপাতত গেল। এবার যখন তুমি আরো এটা কন্টিনিউ ফরওয়ার্ড করছো, তখন নেক্সট টপিক তোর মাথায় আসবে ইন্টারেস্ট রেট স্ট্রাকচার। ইন্ডিয়াতে যে ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা কিভাবে দেওয়া হয়, হোয়াট ইজ গ্রস ইন্টারেস্ট, নেট ইন্টারেস্ট বা ডিফারেন্স কাকে বলা হয়, তারপর ভেরিয়েশন অফ ইন্টারেস্ট রেট, রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেস, এইসব একটা ব্যাপার আছে। নেক্সট ইজ মানি মার্কেট। মানি মার্কেটে যেটা কনসেপ্ট হচ্ছে ইন্ডিয়ান মানি মার্কেট কাকে বলা হয়, অ্যাকসেপ্টেন্স হাউস কোনটা, ডিসকাউন্ট হাউস কোনটা, কল মানি মার্কেট কাকে বলা হয়, ইন্ডিয়ান মানি মার্কেট রিসেন্ট ট্রেন্ডস। দেখো এইগুলো খুব ভাস্ট টপিক, খুব ডেপথে অ্যানালাইজ করাটা খুব মুশকিল হয়ে যায়। যার ইকোনমিক্স খুব ভালো আছে তারাই মানি মার্কেটটা খুব ভালো করে দিতে পারবে, বা যারা ফিনান্সিয়ালি স্ট্রং আছে যারা দিতে পারবে। বাট নেভার লুজ হোপ। আমি যেরকম আইএফএস এর জন্য অজয় কুমার নন্দীর একটা বই পড়তাম, আই ইউজ টু স্টাডি দ্যাট বুক ইন ইংলিশ, অজয় কুমার নন্দী। তো আমি ওই বইটাই ফলো করে গেছিলাম, লিটারালি ওয়ার্ক ফর মি। আমি হ্যাপি ওই বইটা ইউজ করে। নেক্সট ইজ ক্যাপিটাল মার্কেট কাকে মানে কনসেপ্ট কি আছে। তো দেখো এটা স্টক এক্সচেঞ্জের ব্যাপারে। তুমি জবার কি, ব্রোকার কি, সাব ব্রোকার কাদের বলে, এগুলো খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন। যদি বুঝতে অসুবিধা হয়, ক্লাস 11-12 এর বই যারা আইসিএসসি সিবিএসসি তে ছিল, they had this particular things in their syllabus. What is, who is a jobber, who is a broker, what is stock exchange, how does it work, basic concepts. কনসালটেন্ট কাকে বলা হয়, এনআরআই কারা, ইনস্টিটিউশনাল ইনভেস্টর। হ্যাঁ, ইনভেস্টর অনেক রকমের হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যেটা মানুষ, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে যেসব ব্যাংক ধরে ইনভেস্ট করে, দে আর অলসো ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এবার ধরো ইন্ডিয়াতে হোয়াট ইজ দ্য সেট আপ অফ প্রোভাইডিং দিস সিকিউরিটি। সেবির আছে পড়বে তুমি, কোম্পানি ল বোর্ড অ্যান্ড মিডিয়া, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আছে। গ্রিভেন্সেস কনসার্নিং স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ডিলিং উইথ দেয়ার অ্যান্ড দ্য রিমুভাল, এইসব। তো গ্রিভেন্স রিডারেশন স্টক আছে, তো বেশি নেই কিন্তু সেবি আছে, স্টক এক্সচেঞ্জ আছে, আর কোম্পানি ল বোর্ড, এই তিনটে নিয়ে তোমায় পড়তে হবে, আর কিছু নয়। নেক্সট ইজ ফিনান্সিয়াল সার্ভিসেস কি কি আছে। ফিনান্সিয়াল খুব লিমিটেড আছে। মার্চেন্ট ব্যাংকিং কাকে বলা হয়, ওর রোলস কি, এটা মার্চেন্ট ব্যাংকিং কে কভার আপ করার জন্য সেবি গাইডলাইন। দেখো সেবি অল বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফর আইএফএস। সব চ্যাপ্টারে কোথাও না কোথাও সেবির লিঙ্ক তুমি পাবে। তো সেবি বিকামস অল দ্য মোর ইম্পর্টেন্ট। সেবিকে নিয়ে ভালো করে পড়বে। সেবির কাজ কি, সেবির ফরমেশন কি করে হয়েছিল, সেবি এখন কারা আছে, সেবি কি করে কাজ করে, ওর মার্কেট রেগুলেটিং অথরিটি কি, ও কোন মিনিস্ট্রির আন্ডারে আছে, এইগুলো একটা রাফ নলেজ তোমাকে রাখতে হবে। আদারওয়াইজ এটা না জানা থাকলে, কনসেপ্ট না বুঝতে পারলে কিন্তু আইএফএস এর আনসার লিখতে পারবে না। নেক্সট ইজ ক্রেডিট রেটিং। হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট রেটিং। যদি তোমাকে কোনো বই জোগাড় নাও করতে পারো, ইউটিউবে যাবে, ইউটিউব বলছি মানে গুগলে যাবে, সার্চ করবে, এইসব যে টপিকস গুলো এখানে ক্লিয়ার কাট মেনশন করা আছে। তুমি যদি গুগলে টাইপ করো, ইউ আর গোইং টু গেট ইচ অ্যান্ড এভরিথিং। এবার যেটা নেক্সট মানে যেটা কনসেপ্ট আসছে সেটা হচ্ছে অ্যাবাউট মার্চেন্ট ব্যাংকিং একটা অনেক বড় মানে জিনিস, সেটা থেকে তোমার রেগুলারলি কোয়েশ্চেন আসতে থাকে। আর যেটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি আলাদা করে পেপার থেকে বার করে করে দেখাচ্ছি না, বিকজ আমি পেপারের লিঙ্ক দিয়ে দিয়েছি। সো তোমরা সেই লিঙ্কটাকে ভালো করে দেখবে। সেই চ্যাপ্টার্স গুলো আমার মনে হয় এখন অবধি মানে কোনো ক্যান্ডিডেট বলো বা কোনো কোচিং হাউস বলো, নেটে এইভাবে পেপারকে ছাড়া হয়নি। অ্যান্ড আই এম ভেরি শিওর তুমি যদি এই আমার কোশ্চেন পেপারগুলো যেগুলো মার্কেটে সার্কুলেট হচ্ছে, আই হ্যাভ ভেরি স্ট্রং মানে বিলিভ দ্যাট দোজ আর মাই পেপার্স। লিঙ্ক আমার কাছেই আছে। এই লিঙ্কটা আমি দেখছি সব জায়গায় সার্কুলেট করছে। আমি ওটা নোটিসও করেছি যে অনেকগুলো লোক
তারাও সার্কুলেট করছে আমার পেপার, অ্যাকচুয়ালি দিস আর মাই পেপার্স, বাট আমি এখানে কোনো কপিরাইট ফেলিনি, কারণ বিকজ এটা আমার পার্সোনাল প্রপার্টি নয়। এনিওয়ে তোমরা যদি পেপার পেয়ে থাকো অনলাইনে, আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন আমি ফের এই পেপারস গুলোর লিঙ্ক আবার করে শেয়ার করব, তো তোমরা সেটা দেখবে। সো আই মেড ইট ভেরি লাইক, আমি কোনো মানে আই এম নট ওয়ার্কিং রানিং আফটার মানি। তো আমি একটা স্টুডেন্টদের জেনারেল সার্ভিস দেওয়ার জন্য পেপারগুলো দিচ্ছি, তো তোমরা প্লিজ ওই পেপারগুলোকে পড়ো, প্রয়োজন পড়লে প্রিন্ট আউট নাও, বাট অলওয়েজ কিপ দিস থিংস অ্যাট ইউর ডিসপোজাল, মানে হাতের কাছে যেন থাকে, আর রেডি রেফারেন্স ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আমি চলে যাবো কস্টিং এ। ওয়াই কস্টিং ইজ ইম্পর্টেন্ট? কস্টিং দেখো এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে প্রিলিমসেও পড়তে হচ্ছে প্লাস মেন্সেও পড়তে হচ্ছে। সো ইউ ক্যানট ইগনোর কস্টিং অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড এনি রেসপেক্ট। সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো বলা আছে কস্টিং এর, সেটা প্রিলিমসের হোক বা সেটা মেন্সের জন্য হোক, সো কস্টিং ইজ ভেরি লাইক দে হ্যাভ মেড ভেরি ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার। অলমোস্ট এভরিবাডি হ্যাজ স্টাডিড কস্টিং, আমি মনে মনে করি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে কস্টিং ছিল, কস্টশিট ফস্টশিট সবই করে এসছো। তো কস্টিং এ নতুন করে শেখার মতন কিছু নেই। তো কস্টিং এ তুমি কি ফলো আপ করবে? কস্টিং এ অবভিয়াসলি প্রত্যেক কটা চ্যাপ্টার, যেটা যদি প্রিলিমস ওরিয়েন্টেড হয়, প্রিলিমস এর জন্য তুমি অবভিয়াসলি ফলো আপ করবে প্রত্যেক কটা চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন্স গুলো। শর্ট কোয়েশ্চেন্স, ফর্মুলা, থিওরিতে খুব ইম্পর্টেন্ট, আর এটা ভেরি হাই চান্স হলে এমসিকিউ তেই আসবে। তাহলে মেন পরীক্ষা কি কি আসবে দেখো, কস্টিং কে দুভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। একটা অঙ্কর দিক থেকে ধরতে পারো, বা আরেকটা দিকে ধরতে পারো, সেটা হচ্ছে উইথ রিগার্ড টু থিওরি পার্ট। সো কস্টিং এমন একটা সাবজেক্ট, সবকটা অঙ্ক তোমার মনে রাখা পসিবল নয়, বাট থিওরি অনেকের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি থিওরিকে বেস করে আমি গেছিলাম, মানে মানে আমি কলেজের কথা বলছি, তো আই স্কোর গুড মার্কস। ইভেন এখন ডিপার্টমেন্টালেও আমি দিয়েছি, দেখা যাক, এখন ওর রেজাল্ট এখনো মানে মানে হোল্ড হয়ে আছে, তো ওটা আমি ঠিক বলতে পারবো না এখন। বাট দ্য থিং ইজ, মানে কস্টিং কে এইভাবেই তোমাকে পড়তে হবে, মিক্স অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, মানে সামস গুলো ওরিয়েন্টেড যেটা আছে। সো দ্যাট ইজ অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো এটা তো জন্য আমি জাস্ট, আমি আগে বুক লিস্টের একটা ভিডিও আছে, ওখানে যে মানে তোমার আগে যে আমি কি বলবো, যে চ্যাপ্টার নিয়ে আমি মানে আমি যেটা মানে মনে করি যেটা মানে সবচেয়ে বেস্ট বই, ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি লেভেলের যে কোনো বুক ইজ গুড। তো বেসিক্যালি ওটা তো, ওর ছাড়া অন্য অন্য কোনো সেপারেট বই তো নেই মার্কেটে যেটা নিয়ে তুমি আলাদা করে পড়তে পারবে। বাট কস্টিং আই বিলিভ ইজ আ ভেরি স্কোরিং সাবজেক্ট, সেটা নিয়ে তুমি ইউটিলাইজ করতে পারবে। আর যদি সিলেবাসকে ভালো করে ফলো আপ করো, খুব লিমিটেড চ্যাপ্টার আছে। যেমনি ফার্স্ট চ্যাপ্টার কস্টিং এ সবসময় জানবো থিওরি চ্যাপ্টার, তো থিওরি চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক আসবে না। ওখান থেকে বড় জোর একটা অঙ্ক যেটা চ্যাপ্টার হতে পারে, সেটা খুব বেশি কস্ট শিটের একটা অঙ্ক থাকতে পারে। কস্ট রিলেটেড, কস্ট খুব একটা ডিফিকাল্ট জিনিস নয়, এটা পসিবল, তো তোমরা যদি চেষ্টা করে রাখো। হ্যাঁ, কস্ট থেকে কেমন শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু মিন বাই প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট কাকে বলে, তো এরকম শর্ট শর্ট কোশ্চেনও আসতে পারে যদি তুমি কনসেপ্ট চেক করার জন্য। মেটেরিয়াল চ্যাপ্টার আছে, লেবার কস্ট আছে, ওভারহেড, জব কস্টিং, সার্ভিস কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং। দেখো এখানে দেখো, জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং আর সার্ভিস কস্টিং, তিনটে কিন্তু একই চ্যাপ্টারে আছে, জব, কন্ট্রাক্ট আর সার্ভিস। তার মানে কি এই তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে। প্রসেস কস্টিং এর জন্য যদি যাই, প্রসেস কস্টিং আছে, ইন্টার প্রসেস কস্টিং আছে, নেক্সট হচ্ছে সিভিপি অ্যানালিসিস আছে, মার্জিনাল কস্টিং আছে, বাজেটারি কন্ট্রোল আছে, আর স্ট্যান্ডার্ড কস্টিং আছে। তো এই সবকটা চ্যাপ্টারেই তুমি ডিরেক্টেরও মানে মানে কোশ্চেন পেতে পারো উইথ রিগার্ড টু সামস, বা তুমি থিওরিও পেতে পারো। তো তোমাকে এই চ্যাপ্টারগুলো থেকে ভালো করে দেখে নেবে যে সিলেবাসটা আছে। আমি কোনোদিন এইসব সিলেবাসে আমি সাজেস্ট করবো না, কোনো ইম্পর্টেন্ট জায়গা মার্ক করে বলবো না। আমি প্রিভিয়াস ইয়ার পেপার দিয়েছি, পেপারগুলো ফলো আপ করো, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ ইজ মতলব একটা গাইড মার্ক দিয়ে দিলাম। সব সাবজেক্টের উপর আমি ভিডিও তৈরি করতে পারলাম না, ওটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট দেখো, পিএসসি একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমি এখান থেকেই কোশ্চেন দেবো, আর পিএসসি জেনারেলি ওই গাইডলাইন্সের বাইরে যায় না, আর তোমরাও যাবে না। এই সব এক্সামের জন্য কেউ কখনো বলতে পারবে না যে কোশ্চেন এখান থেকে আসবে, কোশ্চেন ওখান থেকে আসবে। কেউ যদি বলে থাকে, দেন আই বিলিভ হি ইজ লাইক স্ক্যামিং লাইক পিপল। কখনো পসিবল নয়। কম্পিটিশন এক্সাম, কোয়েশ্চেন্স ক্যান কাম ফ্রম এনিওয়্যার। বেসিক গুলো ক্লিয়ার রাখো। তো হ্যাঁ, তো আরেকটা জিনিস বলে দিই, অনেকে জিজ্ঞেস করছে যারা
কস্টিং আছে বা যারা সিএমএ নিয়ে পড়েছো বা যারা আইপিসিসি নিয়ে পড়েছো বা যারা এ করেছো ওরা কোনো এক্সট্রা বেনিফিট পায় কিনা? নো, দে ডোন্ট গেট এনি বেনিফিট। তুমি এজ এ সিম্পল বিকম অনার্সের স্টুডেন্ট আছো, তুমি বিকম পাসের স্টুডেন্ট আছো, ডাজন্ট ম্যাটার, ইয়োর পেপার্স আর গোইং টু স্পিক ফর ইউ। তুমি কেমন আনসার দিচ্ছ, তুমি কেমন ইন্টারভিউতে আনসার দেবে, কেমন লিখবে, দ্যাট ইজ অন দ্যাট বেসিস ইউ আর গোইং টু গেট দ্য জব। I am just myself become honors pass out, and I am doing very work very nicely. So I believe that if I can do, you also can do it. So just এটাই মাথায় রাখো and just focus on the exams and go and give your best shot. নেক্সট আমি চাই তোমার ট্যাক্সেশন। তো এরও আমি সিলেবাস ডিসকাস করছি, এখানে বেশি ডিসকাস করবো না। ট্যাক্সেশন যেটা কলেজে পড়ে এসেছো সেম জিনিস এখানেই পড়বে। যারা পুরনো আছো মানে যারা 2015-এর আগে যারা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো ওরা একটু বেটার অবস্থায় আছো, বা যারা 2016-এর পরে আছো 16 অনওয়ার্ডস ওদের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। কেন? কারণ এখানে কয়েকটা মানে যে দেখো ইনকাম ট্যাক্সের যে পোর্শনটা আছে, ইনকাম ট্যাক্সের অঙ্ক, ক্যাপিটাল গেইনস, এগুলো বেসিক আছে, তোমরা যেটা সবাই জানে। তোমাদের ডিসঅ্যাডভান্টেজ কোথায় হলো? তো ওয়েস্ট বেঙ্গল ভ্যাট, তারপরে এক্সাইজ, কারণ এখন তো জিএসটি চলে এসেছে, তো জিএসটি রিলেটেড ডিরেক্টলি কোনো কোশ্চেন নেই। তুমি যদি সিলেবাসটা ভালো করে ফলো আপ করো হয়তো জিএসটি তুমি কিছু একটা কোশ্চেন পাবে, বাট ডিরেক্ট ভাবে পাবে না। তো ভ্যাট, সিএসটি, সেন্ট্রাল এক্সাইজ, সার্ভিস ট্যাক্স, এগুলো তুমি কোত্থেকে পাবে? না তোমাকে একটু খাটতে হবে, দাদা দিদিদের কাছ থেকে এই বইগুলোকে নিতে হবে। ইউ ক্যান ইউজ গুগল ফর দ্য রেফারেন্স। তুমি গুগলে কিছু কিছু রেফারেন্স পেয়ে যেতে পারো, ভেরি স্পেসিফিক অঙ্ক বলে দিয়েছে কি কি আসবে। ভেরি স্পেসিফিক অঙ্ক সেটা বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ভ্যাট অ্যাক্ট 2003, সেন্ট্রাল সেলস ট্যাক্স ও সিএসটি 1956, সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট 1944 আর সার্ভিস ট্যাক্স। তো অনেকের ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি লাইক অঙ্কটা করাটা একটু চাপের। প্লিজ প্লিজ যারা মানে পুরনো টিচাররা আছে যারা এইসব সাবজেক্ট পড়াচ্ছে দীর্ঘদিন ধরে, তোমরা প্লিজ ওদের কাছে যোগাযোগ করার চেষ্টা করো, ওদের সঙ্গে গিয়ে মানে কাছে গিয়ে মানে হাতে কলমে অঙ্কগুলো শেখার চেষ্টা করো, পুরনো পুরনো কোয়েশ্চেন গুলো বার করার চেষ্টা করো। There's nothing I mentioned about GST, but still for safe side GST এর থিওরি তোমরা ডাউনলোড করে নেট থেকে একটু দেখে যাও, কারণ I have a very strong intuition কি জিএসটি থেকে একটা কোশ্চেন অন্তত পড়বে যে হোয়াট ইজ জিএসটি, কখন ইন্ট্রোডিউস হয়েছে, ওর কনসেপ্ট কি কি আছে, একটা বেসিক একটা রাফ আইডিয়া নিয়ে নেবে। তো আজকের এই তিনটে সাবজেক্ট নিয়ে আমি ডিসকাস করলাম। আমি আবার বলছি এগুলোর আমি আবার লিংক দিয়ে দেবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি মানে আমি মনে করি তুমি যদি জীবনে এগোতে চাও, তুমি জীবনে কখনো একা এগোতে পারবে না, ইউ ক্যানট succeed in life all alone. So what you have to do is you have to share it with your friends. Try and make a group study approach. Maybe you will think that group study is not a good option or the distract হয়ে যাচ্ছে, but no, group study is very important. Why? Because তুমি যদি একটা গ্রুপে পড়ো, what you are going to get is তুমি যেটা হয়তো ভুল করছো সেটা অন্যজন ঠিক করছে, and that is where you get an advantage. So that is very important. একটা গ্রুপ করে পড়ার চেষ্টা করো, গ্রুপ যদি না হয় তাহলে একাই পড়ো, বাট দ্য মেন থিং ইজ ইউ হ্যাভ টু স্টাডি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কিছু থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিইনি, আমি ডাইরেক্টলি তোমাদেরকে বারবার আমি তোমাকে বলি অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, তো সরি আমি এখন দিতে পারবো না, বিকজ আমি প্রচণ্ড বিজি থাকছি আমার কাজ নিয়ে। আর নতুন পোস্টিং, নতুন জায়গা, অনেক রকমের এক্সট্রা মানে হার্ডলস আমাকে ফেস করতে হয়। আমাকে সবসময় তোমরা চেষ্টা করবে ফেসবুকের আমার যে পেজ আছে রেমিডিয়াস ফার্নান্ডেস, সার্চ করবে, একটাই আছে ওরকম, তো তোমরা ওখানে আমাকে পাবে, বা আমাকে ফেসবুকে আমাকে সার্চ করে আমাকে মেসেজ পাঠাতে পারো। ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকে পাঠাচ্ছ, আমি অ্যাকসেপ্ট করছি, অনেকের অ্যাকসেপ্ট করতে পারছি না, যাই হোক, তো ওটা নিয়ে তোমরা কেউ খারাপ ভেবো না, বাট কন্ট্যাক্ট মি ইন মাই ফেসবুক মেসেঞ্জার, আইদার ইন মাই পেজ অর ইন মাই পার্সোনাল। বাট আমি সাজেস্ট করবো সবাইকে প্লিজ আমাকে আমার পেজে মেসেজ করো, বিকজ আমার পেজে আমার রিপ্লাই করতে সুবিধা হয়, and that is something which is going to be very much beneficial for me also, আর তোমাদের জন্যও তাই হবে। প্লিজ কেউ পার্সোনালি ফোন নাম্বার চাইবে না, আমি ম্যানেজ করে উঠতে পারবো না। কারো যদি কোনো ডাউটস অ্যান্ড কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, and I will definitely try my best to
গিভ আউট দিস পার্টিকুলার ইনফরমেশন। তো আরো নতুন নতুন ছেলেদেরকে ইন্সপায়ার করো যেন তারাও আসতে পারে, ঠিক আছে? বাই বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর লাইক নিজের ডেভেলপমেন্ট তখনই হবে যখন তুমি অন্যজনকেও টেনে আনতে পারবে। সো এটাই একটা স্মল মেসেজ। সো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সো যা ভিডিও মানে দিলাম এটা স্টাডি করো, কারোর যদি অন্য কোনো সাবজেক্ট থাকে আমি চেষ্টা করব অন্য যে সাবজেক্ট আছে সেটা নিয়ে ভিডিওস তৈরি করার, বাট আমি ঠিক বলতে পারছি না আমি কতটা ভিডিও তৈরি করতে পারবো। আই উইল ট্রাই মাই বেস্ট, কারণ ডিউটিও আছে, অনেক কিছু চাপ পড়ে। তো এনিওয়েজ ইউ কিপ অন স্টাডিং, ট্রাই টু বি ইন টাচ, and I will definitely try my best to help everyone. Thank you.